প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত। আজকের আমরা তড়িৎচুম্বকের যে বায়সাভার সূত্রের একটি প্রয়োগ শিখেছিলাম। আগের ক্লাসে কি শিখেছিলাম? দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটি নির্ণয় করেছিলাম। আজকের ক্লাসে আমরা এই দীর্ঘ ঋজু পরিবাহীর বিশেষ কয়েকটি ক্ষেত্র সম্পর্কে জানবো। স্পেশাল কেস কার? দীর্ঘ ঋজু পরিবাহী। লিখি তাহলে আজকের ক্লাসের বিষয়বস্তু হলো দীর্ঘ ঋজু পরিবাহীর বিশেষ কয়েকটি ক্ষেত্র। গুরুত্বপূর্ণ কয়েকটি ক্ষেত্র। দেখো কেমন বিষয়টি। ধরো, আচ্ছা ধরতে হবে না, আগের দিন আমরা কি শিখেছিলাম বা আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম, আগের দিন নয়, আগের ক্লাসে আমরা শিখেছিলাম এরকম একটি পরিবাহীর মধ্যে দিয়ে আই মানের কারেন্ট গেলে তার থেকে আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করেছিলাম। তার রাশিমালা কত ছিল? ছিল বি সমান μ0 বাই 4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এটা আমরা শিখেছিলাম। এমনকি চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা নির্ণয় করেছিলাম, তাই তো? এবার বলছে যে এই দীর্ঘ ঋজু পরিবাহীটি যদি অসীম দৈর্ঘ্যের হয়, অর্থাৎ কেস ওয়ানে আমরা কি শিখবো? দেখো কেস ওয়ানে বলছে অসীম দীর্ঘ ঋজু পরিবাহী। অসীম দীর্ঘ ঋজু পরিবাহী। অসীম দীর্ঘ হলে কি হবে? অসীম দীর্ঘ ঋজু পরিবাহী মানে তারটি কি অসীম দৈর্ঘ্যের? না, এইটা কিন্তু তোমাদের যেন মাথায় থাকে। অসীম দীর্ঘ ঋজু পরিবাহী মানে তারটি কিন্তু অসীম দৈর্ঘ্যের নয়। তবে তাহলে অসীম দৈর্ঘ্য কথাটি আসছে কেন? আসলে কি হয় যেন, তারের দৈর্ঘ্যের তুলনায় যদি এই দূরত্বটি খুবই ক্ষুদ্র হয় তখন এই দৈর্ঘ্যটিকে আমরা অসীম দৈর্ঘ্যের কথা ভাবতে পারি, তখন এই তারটিকে অসীম দৈর্ঘ্য বলতে পারি। কেমন বিষয়টি? ঠিক দেখো, তোমার সামনে যদি খুব খুব উঁচু একটি পাহাড় থাকে, তোমার সাপেক্ষে পাহাড়টি অনেক উঁচু, তাই না? বা তুমি ধরো এই দেয়ালের কথা ভাবো, একটা দেয়ালের সামনে তুমি দাঁড়িয়ে আছো, ঘরের দেওয়াল, তোমার সাপেক্ষে দেয়ালটি খুব একটি বড় নয়, কিন্তু এটি বাচ্চা ছেলের সাপেক্ষে, 2 বছর বা 3 বছরের একটা বাচ্চা ছেলের সাপেক্ষে সেই দেয়ালটি কিন্তু অনেক বড়। কেন? ওর সাপেক্ষে দেয়ালটি অনেকটা বড়, তাই না? ঠিক একই রকম ভাবে অসীম দৈর্ঘ্য মানে তারটি কিন্তু অসীম নয়, যে তারটি বিশাল লম্বা এরকম নয়। আসলে তারের দৈর্ঘ্যের তুলনায় এই দূরত্বটি যদি খুব ক্ষুদ্র হয়, কোন দূরত্বটি? যে দূরত্বে আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাইছি, সেই দূরত্বটি যদি খুবই ক্ষুদ্র হয় তখন তারটিকে আমরা কি বলবো? অসীম দৈর্ঘ্যের তার। লিখে দিই, অসীম দৈর্ঘ্য বলতে কি বোঝায়? যে তারের দৈর্ঘ্যের তার না বলে পরিবাহী বলি, তাই না? শুদ্ধ ভাষায় কে পরিবাহীর দৈর্ঘ্যের তুলনায় দূরত্ব, কোন বিন্দু? এম বিন্দু, দূরত্বটা ব্র্যাকেটে আর লিখি, ক্ষুদ্র হলে পরিবাহীটিকে কি বলা যায়? অসীম দৈর্ঘ্যের। পরিবাহীটিকে অসীম দৈর্ঘ্যের পরিবাহী বলা যায়। আশা করি বুঝতে পেরেছ। এখন এই অসীম দৈর্ঘ্য পরিবাহী হলে সেক্ষেত্রে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান কত? আমরা দেখো এইটাকে আরটাকে খুব ছোট্ট মতো নিলাম, এম বিন্দু। কেন? এই যে শুরুতে বললাম, দাঁড়াও সুন্দর করে আঁকি, এই হচ্ছে আর, এম বিন্দুটি এখানে আছে। চুম্বক ক্ষেত্রের মান কত হবে? তখন এই সূত্র থেকে আরো সহজে নির্ণয় করা যাবে। দেখো সেক্ষেত্রে এই থিটা ওয়ানের মান, থিটা ওয়ান কি ছিল? এই প্রান্ত আর এই এম বিন্দু জুড়ে দিলে এই যে কোণটা, এটা থিটা 2 লিখেছিলাম, আর এই নিচের প্রান্তটা যে কোণ করেছিল সেটা থিটা 1 লিখেছিলাম। আগের ক্লাসে যদি না করে থাকো ক্লাসটা করে দেখো, বুঝতে পারবে, ধরেছিলাম। তাহলে আমি সেক্ষেত্রে থিটা 1 নিয়ার ইকুয়াল টু 90 ডিগ্রি বা থিটা 2 নিয়ার ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারি প্রায়। কেন? দেখো আরো একবার আঁকার চেষ্টা করি। এইটা তার, ধরো দৈর্ঘ্যটা যদি খুব বেশি হতো, এই কোণটা তো থিটা, এইটাই তো থিটা ধরা হয়েছিল, থিটা 1 বা থিটা 2।
এখন ধরো এই দৈর্ঘ্যটা যদি খুব ক্ষুদ্র হতো, ধরো এই জায়গাটা যদি থাকতো, দেখো এই কোণটার মান বেড়ে যেত, এর থেকে এই কোণটা বেশি। যদি এখানটা বিন্দুটা থাকতো, মানে এই দৈর্ঘ্যটা যদি আরো ছোট হতো, এই কোণটা আরো বড় হয়ে যেত। এইভাবে এই দৈর্ঘ্যটা যত ছোট হবে, দেখো এই কোণটা 90 ডিগ্রির কাছাকাছি আসবে, আসবে না? ধরো এই তারটা এরকম বিশাল বড়, আর এখানে এম বিন্দুটি আছে, আর এই প্রান্তটা এখানে কত কোণ করবে? প্রায় 90 ডিগ্রি। তাই শুরুতেই বলেছি তো, অসীম দৈর্ঘ্য মানে কি এই দৈর্ঘ্যটা খুব ছোট হবে, দূরত্বটা, ফলে আমি এই কোণটাকে প্রায় 90 ডিগ্রি হয়েছে বলে ধরে নিতে পারি। তাই বি এর মান কত হবে অসীম দৈর্ঘ্য ঋজু পরিবাহীর ক্ষেত্রে? μ0/4 কত I/r সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি। থিটা 1 এর মানও 90 ডিগ্রি বসিয়েছি, থিটা 2 এর মানও 90 ডিগ্রি বসিয়েছি। ফলে বি সমান কত এলো দেখো, μ0/4 I/r সাইন 90 ডিগ্রি মানে 1, আর এটাও 1, মানে 1 প্লাস 2 হয়ে যাবে 2I/r। এটি হলো অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। শুধুমাত্র আই আর আর এর মান বসালে, আই এবং আর এর মান বসালে চুম্বক ক্ষেত্রের মান চলে আসছে, যদি অসীম দৈর্ঘ্যের হয়। আর অসীম দৈর্ঘ্য মানে কি বোঝা গেছে, এই একটি কেস। আরেকটি কেস কি আছে? আরেকটি কেস হচ্ছে অর্ধ অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। এবার কেসটা কি? অর্ধ অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। অর্ধ অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী। মানে কেমন? অর্ধ অসীম মানে কি যেন, এই যে তারের, এখানে দেখো বড় ছবিটা একটু দেখি আগে। এখানে কি ছিল, তারের দুটো প্রান্তে এখানে কোণ তৈরি করেছিল, এই একটি কোণ, কোণ কোণ কোণ, কোণগুলোর নামও দিয়েছিলাম কত, থিটা 1 এবং থিটা 2, তাই তো নাকি? তাহলে এখানে এই যে কোণটা থিটা 1, আর এই কোণটার নাম দিয়েছিলাম, এটাকে থিটা 2, এটাকে দিয়েছিলাম মাইনাস থিটা 1, তাই তো নাকি? এবার দেখো অর্ধ অসীম মানে এই ওপরের পার্টটা বা নিচের পার্টটি কোনো একটি অংশ থাকবে না। মানে ছবিটি কেমন দেখতে হবে দেখো, অর্ধ অসীম কথার অর্থ এরকম, এই তারটি এই জায়গাটায় চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছে, এই বিন্দুটি এখানে আছে, মানে দেখো নিচের অংশটি আর নেই, শুধু একটি অংশ আছে। উল্টোটাও হতে পারে, এটা প্রায় 90 ডিগ্রি। কেন? এই দূরত্বটা খুবই ক্ষুদ্র, অসীম দৈর্ঘ্যের তার কথা বলা হচ্ছে তো, হ্যাঁ অসীম দৈর্ঘ্যের। ফলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি দেখো, একটি কোণ, যে কোনো একটি কোণ, ধরো থিটা 1টাকে 0 ডিগ্রি নিলাম, যেহেতু নিচের অংশটা নেই, আর থিটা 2টাকে কত ডিগ্রি নিলাম, 90 ডিগ্রি। তাই এই সূত্রে বসিয়ে দিলে কি আসে দেখো, বি সমান μ0/4 I/r সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি প্লাস সাইন 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মানে 0, ফলে μ0/4 I/r আসছে কোথায়, ওই এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র। থিটা 1 এর মান 0 ডিগ্রি, কেন? নিচের পার্টটি থাকছে না, উল্টোটাও হতে পারে, উপরের পার্টটি না থাকলেও অসুবিধা নেই, তখন থিটা 2টা 0 বসাবো, থিটা 1টা 90 ডিগ্রি বসাবো। বোঝা গেল? এই হচ্ছে অর্ধ অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর ক্ষেত্রে। অর্ধ অসীম মানেও বুঝতে পারলাম। এবার বলছে বিন্দুটি, এবার কেসটি কি তারাও লিখি, এটা মুছে দিই। বিন্দুটি তারের বর্ধিতাংশের উপরে অবস্থিত, মানে কেমন, এইটা থাক, এগুলো মুছে। কেমন বিষয়টি দেখো। ও কি কেস করবো, লেখা হলো না তো, লিখে ফেলি চলো। বিন্দুটি তারের, তার লেখা উচিত নয় তাই না, পরিবাহী লিখি, খুবই ভালো ভাষায়, শুদ্ধ ভাষায়। বিন্দুটি পরিবাহীর বর্ধিতাংশের উপর অবস্থিত। সে আবার কেমন, বর্ধিতাংশ সেটা কি জিনিস? বর্ধিতাংশ মানে বাড়িয়ে দিলে যেটা আসে, তাই না? বর্ধিতাংশের উপর অবস্থিত, ছবিটি কেমন হবে যেন এরকম ক্ষেত্র, যে যে তারটি এই আছে, পরিবাহীটি, তার বলে ফেলছি এই পরিবাহী, এই দেখো ঋজু তার বলেছে, আবার তার মেখে গিয়েছে, আমি যা এঁকেছি
সোজা করে আঁকি, একটু মুছে দিই। আচ্ছা, এই তো পরিবাহী বিন্দুটি এখানে কোথাও আছে, বা নিচের দিকে হতে পারে, এই জায়গাটা আছে। দেখো বর্ধিতাংশের ওপর হয়ে গেল, তাই না? বা এখানে আছে, এখানে না থেকে ধরো এখানে আছে এম বিন্দুটি। দেখো এই যে লম্বটা টানতে গেলে আমাকে তারটাকে বাড়াতে হচ্ছে, এটাই তো লম্ব দূরত্ব, যেটা ও বিন্দু নাম দিয়েছিলাম। তফাৎ বুঝতে পেরেছো? আগে এম বিন্দুটা কি ছিল, তারের মধ্যে কোথাও ছিল, এবার এম বিন্দুটা কোথায় চলে গেল, তারের বাইরের ওপর, বর্ধিতাংশের ওপর। সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কি করে নির্ণয় করব? দেখো আগের ঘটনা, আগের ছবিটা যদি আঁকি, আগের কেসটা কি ছিল, এরকম পরিবাহী ছিল, এবি পরিবাহী, এখানে এম বিন্দু ছিল, ফলে এটা লম্ব দূরত্ব আর, এগুলো শিখেছিলাম তো। এক জিনিস কতবার আঁকবেন স্যার, যতবার না আমরা বুঝতে পারবো ততবারই আঁকবো। দেখো আসলে কি হয়েছে, দেখো এই ছবিটা আঁকলে এটা বুঝতে সুবিধা হবে, তাই আঁকলাম। দেখো এটা ছিল তো, এই প্রান্তটা আমি কোণ কত তৈরি করেছে ধরেছিলাম θ2, এই প্রান্তটা কত কোণ করেছিল θ1, এই তো ধরেছিল মূল ছবিতে। প্রবাহ, এইদিকে প্রবাহটিকে আই দ্বারা লিখলাম। এখন দেখো আগের মতোই এখানে কি করছি, এই যে এ প্রান্তটি এখানে যে কোণ তৈরি করলো, আগে লিখি বি প্রান্তটি, বি প্রান্তটি এই কোণটা তৈরি করছে তো কোথায়, এম বিন্দুতে, যে কোণটিকে আমরা কি দ্বারা লিখেছিলাম, যে কোণটিকে আমরা -θ1 দ্বারা লিখেছিলাম, এই কোণটি এক্ষেত্রে, তাই না? আর এবারের ক্ষেত্রে অর্থাৎ এম বিন্দুটি বর্ধিতাংশের ওপরে থাকায় দেখো এই কোণটি অর্থাৎ ওপরের প্রান্তটিও যে কোণটা করছিল θ2, সেটাও নেগেটিভ হয়ে যাবে। কেন? এটাও নিচে চলে এলো, অর্থাৎ এক্ষেত্রে θ2টা নেগেটিভ, θ1টাও নেগেটিভ, θ1টাও -θ1। ফলে আমরা এখন যদি এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাই, θ1 এর মান -θ1 বসাবো, আর θ2 এর মান -θ2 বসাবো। কিন্তু θ1 এর মান আর -θ1 বসানোর দরকার নেই। কেন? কারণ আমরা এতক্ষণে জেনে গিয়েছি যে এই যে রাশিমালায় θ1টা নেগেটিভ ধরেই এই রাশিমালাটা এসেছিল, ফলে আর আমরা θ1 এর মান নেগেটিভ বসাবো না। কেবলমাত্র কি করব যেন, এই θ2টা -θ2 বসিয়ে দেবো। ফলে বিটা কত আসবে, μ0/4π ইন্টু কত I/r, এই যে আরটি ছিল, sin θ1 প্লাস sin θ2 জায়গায় -θ2। কেন নিশ্চয়ই বুঝতে পারলে, θ2টা নেগেটিভ হলো, θ1টাকে কেন নেগেটিভ বসালাম না, অর্থাৎ কত এলো μ0/4π I/r sin θ1 মাইনাস sin θ2। এটি এলো কি, যে এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের রাশিমালা। দেখো বুঝতে পারলে কিনা, এম বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করে ফেললাম, যখন এম বিন্দুটি কোথায় আছে, তারের বর্ধিতাংশের উপর। আর একটা কেস আছে, সেটি হলো কোথায় যেন, যে বিন্দুটি পরিবাহীর উপরে অবস্থিত। মানে কেমন, দাঁড়াও ছবিটা আঁকছি, আগে লিখে নিই। বিন্দুটি পরিবাহীর উপর অবস্থিত, বিষয়টি কেমন? আচ্ছা ওই ছবিটা ছাক, আমি পাশে আর একটা ছবি আঁকি, এটা একটু মুছে দিই, এটা তো লাগছে না আর, নিশ্চয়ই বুঝতে পারলে। এই দেখো এই তো তার পরিবাহীটি এবি, এবার বিন্দুটি কোথায় আছে, এখানে কোথাও, এই জায়গায় কোথাও আছে, বা এমনকি তারের উপরে হতে পারে, এখানেও হতে পারে, মোটামুটি তারের উপরে থাকতে হবে। সেক্ষেত্রে কি হবে, আরটা 0 হবে, θ1 θ2 0 হবে, ফলে দেখা যাবে বি এর মান সেক্ষেত্রে কত আসবে, 0, বি এর মান 0 চলে আসবে। অর্থাৎ বিন্দুটি তারের উপরে থাকলে চুম্বক ক্ষেত্রের মান 0 হবে। এই ঘটনা এবং এই ঘটনা দুটো একদম আলাদা, পরিষ্কার করে বুঝলে কিনা দেখো, দুটো একদম আলাদা ক্ষেত্র। অর্থাৎ আমরা পরিবাহীর মধ্যে দিয়ে, দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তার মান বিশেষ কয়েকটি ক্ষেত্রে নির্ণয় করলাম। আর যদি এই ক্ষেত্রগুলো না থাকে, অর্থাৎ অসীম দৈর্ঘ্যে ঋজু পরিবাহী বা অর্ধ অসীম দৈর্ঘ্যে, বা এই দুটো কেস, আমাদের এই প্রথম দুটো ক্ষেত্র খুব বেশি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। না হলে যদি পরিবাহীর দৈর্ঘ্যটি সসীম দৈর্ঘ্যের হয়, তখন এই সূত্র থেকে নির্ণয় করব, যেটি মূল সূত্র। সেখানে θ1 θ2 কত করে ডিগ্রি হচ্ছে, কত ডিগ্রি করে বসাতে হবে। আমরা কিছু গাণিতিক সমস্যা পরের ক্লাসে শিখব, তখন দেখবে এই সূত্রগুলো প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করছি। আশা করি আমরা দীর্ঘ ঋজু পরিবাহীর বিশেষ কেস কটা বুঝতে পেরেছি। পরের ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে।